জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর চালানো নজিরবিহীন হত্যাযজ্ঞের স্মৃতি এখনও দগদগে। সেই আন্দোলনে স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের জামিন শুনানি পিছিয়ে গেছে। হাইকোর্ট আগামী 11 মে পরবর্তী দিন ধার্য করেছেন। তবে কেবল রূপা শাকিল নয়, উঠে আসছে গত 17 বছরে সাংবাদিকতার লেবাসে একদল ব্যক্তির সীমাহীন দুর্নীতি ও দলীয় এজেন্ডা বাস্তবায়নের ভয়াবহ সব চিত্র। আদালতের কাঠগড়ায় আজ তারা, যারা একসময় দাপটের সাথে নিয়ন্ত্রণ করতেন গণমাধ্যমের বয়ান। জুলাই হত্যাকাণ্ডে প্ররোচনা ও সহযোগিতার অভিযোগে অভিযুক্ত সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ। অভিযোগ উঠেছে স্বৈরাচারের এই দোসরদের আইনি সুরক্ষা দিতে একটি চক্র মরিয়া। বিভিন্ন সময়ে গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ফারজানা রূপার অতি উৎসাহী প্রশ্ন আর চাটুকারিতা ছিল ওপেন সিক্রেট। সাংবাদিকতার পেশাদারিত্ব ভুলে তিনি হয়ে উঠেছিলেন ক্ষমতার মুখপাত্র। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। অন্যদিকে তার স্বামী 71 টিভির তৎকালীন হেড অফ নিউজ শাকিল আহমেদকে ছাত্র জনতার আন্দোলনকে বিদেশি শক্তির চক্রান্ত হিসেবে বলতে শোনা যায়। দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে ট্রেন্ড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও সেখানে ছিল। অভিযোগ রয়েছে রাজধানীর ইন্দিরা রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করতেন শাকিল রূপা দম্পতি, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। এটি ছাড়াও মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বারিধারা ও বসুন্ধরায় তাদের আরও 19টি ফ্ল্যাট রয়েছে বলে জানা যায়। এটা সম্ভবত 1.5 কোটি বা 2 কোটি টাকা কম হবে না, আরো বেশি হবে। তথ্য প্রযুক্তি খাত থেকে তারা প্রায় 350 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া সাভারের রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান এবং পূর্বাচল ও চট্টগ্রামে তাদের আবাসিক প্লট রয়েছে। সব মিলিয়ে তারা প্রায় 1000 কোটি টাকার মালিক বলে দাবি করা হয়। শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ রয়েছে, যা নিয়ে অনেক আগেই চিকিৎসক ত্রিনা ইসলাম প্রকাশ্যে কথা বলেছেন। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। তবে এই চিত্রটা কেবল রূপা শাকিলের নয়। গত 17 বছর বাংলাদেশে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে স্বৈরাচারের প্রধান হাতিয়ার হিসেবে। জ্যেষ্ঠ সাংবাদিকদের একটি বড় অংশ মেতেছিলেন হাসিনা বন্দনায়। তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যখন রাজপথ রঞ্জিত হচ্ছিল ছাত্র জনতার রক্তে, তখন এই দালাল সাংবাদিকদের কাছে মানুষের জীবনের চেয়ে কংক্রিটের স্থাপনা বড় হয়ে উঠেছিল। শেখ হাসিনার সামনে বসে তারা মায়াকান্না করেছেন মেট্রো রেল আর সেতুর জন্য, কিন্তু নির্বিকার ছিলেন আবু সাইদ আর মীর মুগ্ধদের হত্যাকাণ্ডে। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। 71 টিভির তৎকালীন এমডি মোজাম্মেল বাবু থেকে শুরু করে যুগান্তরের সাইফুল আলম, সবার কণ্ঠে ছিল একই সুর। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনকে তারা কখনো জঙ্গি হামলা, আবার কখনো বিদেশি চক্রান্ত হিসেবে তকমা দিয়েছেন। ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে। আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায়। কেন আমরা আমাদের এই বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা, জয় হিন্দ বলতে পারবো না? আমি জানি না, আমি বললাম। জামাত, শিবির ও অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের 1/11 কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। সে বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি। যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছেই যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন। বাদ যায়নি বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সর্দার। আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা হয়েছে বলে হাসিনার কাছে মিথ্যা বিচার দিতেও দেখা যায় তাকে। গ্রামে গ্রামে পর্যন্ত আপনার হামলা হয়েছে, গ্রামে গ্রামে পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পুড়ায় দেওয়া হয়েছে। ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি। একইভাবে ভোরের কাগজের সাবেক সম্পাদক শ্যামল দত্তকে আন্দোলনে বল প্রয়োগে বিষয়টি এড়িয়ে মেট্রো রেল, সেতু ভবন, বিটিভি ভবন সহ স্থাপনা আক্রমণের বিষয়টি হাসিনার কাছে তুলে ধরতে দেখা গেছে। গুলোকে তারা টার্গেট করেছে। মেট্রো রেল, বিচ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে।
তবে শেষ পর্যন্ত হয়েছে উল্টো। সাংবাদিকদের এসব তোষামোদি পতন ঘনিয়ে আনে শেখ হাসিনার। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাই। সাংবাদিক প্রভাস আমিনের এই মন্তব্যের জবাবে আন্দোলনরত শিক্ষার্থীদের কৌশলে রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা হিসেবে কটাক্ষ করার পর জনতার তীব্র ক্ষোভে নড়বড়ে হয়ে যায় হাসিনার মসনদ। তীব্র আন্দোলনের মুখে শেষ রক্ষা হয়নি। এই তোষামোদি আর মিথ্যাচারের পাহাড় ভেঙেই পতন হয় শেখ হাসিনার। 5ই আগস্টের ছাত্র জনতার গণবিপ্লব ইতিহাসের চাকা ঘুরিয়ে দেয়। সাংবাদিকতার নীতি নৈতিকতাকে পদদলিত করে যারা তৈরি করেছিলেন মিথ্যা ন্যারেটিভ, যার একমাত্র লক্ষ্য ছিল শেখ হাসিনার মসনদ রক্ষা করা, কেন এই নির্লজ্জ তোষামোদ? উত্তর মিলছে এখন। 5 আগস্টের পর বেরিয়ে এসেছে তাদের হাজার হাজার কোটি টাকা লোপাটের তথ্য। দুর্নীতি দমন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 24 জন সাংবাদিকের ব্যাংক হিসাবে মিলেছে 1268 কোটি টাকার লেনদেন। এর মধ্যে এককভাবে কারাবন্দী শ্যামল দত্তের ব্যাংক হিসাবেই মিলেছে 1042 কোটি টাকা। এছাড়া নঈম নিজাম, ফরিদা ইয়াসমিন, জয় মামুনদের ব্যাংক হিসেবে পাওয়া গেছে কোটি কোটি টাকার অবিশ্বাস্য লেনদেন। জুলাই আন্দোলনে গণমাধ্যমের এমন পক্ষপাতমূলক আচরণ শিক্ষার্থীদের মাঝে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি করে, যা এখনও ভুলতে পারেননি অনেকেই। মিডিয়া বা অনেক টেলিভিশনের তারপর নিউজ দেখে অনেকখানি তারা হতাশা প্রকাশ করতো। এটা তাদের ভিতরে অনেকখানি ক্ষোভের সঞ্চার করতো, আমাদের মাঝেও ক্ষোভের সঞ্চার করতো। এটা অবশ্যই হতাশার একটা জায়গা ছিল, কেননা তখন যদি আপনার আন্দোলনটা থেমে যাইতো তখন বাংলাদেশের পরিস্থিতিটা অন্যরকম হতো। তখন আমাদের সোর্স অফ ইনফরমেশন ছিল হচ্ছে কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, এইগুলো ছিল আর কি। মেইন স্ট্রিমের মিডিয়া ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে কি তারা মূল সত্যকে তুলে ধরতেছিল না। পেশাদার সাংবাদিকরা মনে করেন এই দালাল চক্রের কারণে সাধারণ মানুষের আস্থা হারিয়েছে গণমাধ্যম। ভয়ের সংস্কৃতি আর কর্পোরেট চাপে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তখন ছিল প্রায় অসম্ভব। এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, যার কারণে অনেক সাংবাদিক এই ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দিতে না, পত্রিকা বন্ধ করে দেয়, হুমকি, কে কোন প্রশ্ন করবে, এই বিষয়গুলো প্রেস উইং থেকে বলে দেওয়া হতো। যা যদি কেউ একটু একটু সাহসী প্রশ্ন করতে চাইতেন, তাকে আর পরবর্তী কোনো অনুষ্ঠান ডাকা হতো না। স্বৈরাচার হাসিনার দালালি করা অনেক সাংবাদিক এরই মধ্যে নিজেদের অপরাধের কারণে গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ আবার পালিয়ে বেড়াচ্ছেন। এর বাইরে অনেকেই নতুন ষড়যন্ত্রে ব্যস্ত, দেশে অস্থিতিশীলতা তৈরিতে। সাংবাদিকতার মহানুভবতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা বিত্ত বৈভব গড়েছেন এবং জুলাই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছেন, আজ তাদের জবাবদিহিতার সময়। ক্ষমতার দালালি ছেড়ে সাহসিকতার সাথে সত্য প্রকাশী হোক আগামী গণমাধ্যমের শপথ, এমনটাই প্রত্যাশা ছাত্র জনতার। সেই সাথে যেসব দালাল সাংবাদিক গ্রেপ্তার রয়েছেন তাদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি সবার। বাংলা এডিশন, ঢাকা।